স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জান্নাহ। এবার জানাবো খবরের বিস্তারিত। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। 2 ধাপে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জুবারপন্থীদের আয়োজন। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলারের আম বয়ানের মাধ্যমে শুরু হয় 58তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। অংশ নিচ্ছেন ঢাকার একাংশ সহ 41 জেলার মুসল্লিরা। এসেছেন 72টি দেশের 2000-এরও বেশি বিদেশি মুসল্লিও। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ময়দানে জেলাভিত্তিক অবস্থান নিয়ে বয়ানে মগ্ন মুসল্লিরা। শুক্রবার ফজরের নামাজের পর বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল 10টায় বিভিন্ন খিত্তায় তালিমের আমল হবে। জুমার নামাজ পড়াবেন মাওলানা জুবায়ের। মুসল্লিদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তাবলিগ জামাতের শুরায়ে নিজামের অধীনে 2রা ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। তাবলিগ জামাতের 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আরও তথ্য নিয়ে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এবারের ইজতেমায় জমায়েত কেমন জানাবেন এবং সেই সাথে নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও জানাবেন। সামিয়া, আপনি জানেন যে এবার বিশ্ব ইজতেমা কিন্তু 3টি পর্ব হবে। তার মধ্যে প্রথম পর্ব গতকাল মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। বিশ্ব ইজতেমার 58তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা, সেটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজ ফজর নামাজের পর ফজর পর আম বয়ান শুরু হয়েছে। ইতিমধ্যে যিনি বয়ান করছেন তিনি যে পাকিস্তানি মাওলানা জিয়াউল হক, এবং কি এটার তর্জমা বা বাংলা অনুবাদ করছেন মাওলানা নুরুর রহমান। তো সেক্ষেত্রে বলা যায় মুসল্লিদের বা মুসল্লি ধর্মপ্রাণ মানুষের যে ঢল, সেটা কিন্তু আমরা প্রতি বছরই দেখি। এই বছরও তার ব্যতিক্রম নয়। আমরা যেটা দেখতে পেরেছি যে খিত্তায় সব যে খিত্তা রয়েছে, সেই বিশ্ব ইজতেমার যে খিত্তা থাকে, সেই খিত্তাতে কিন্তু ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণ বলা যায় যে ভরে গেছে। তার খিত্তার বাইরেও রাস্তাতেও অনেকে তাঁবুটা নিয়ে তারা কিন্তু এই যে 3 দিনের যে ইসলামী কর্মকাণ্ড, সেই 3 দিনের তাবলিগ জামায়াতে কিন্তু অংশ নিয়েছে। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই মুসলমানরা। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু আজকে জুমাবার, সেক্ষেত্রে জুমাবারের একটি বিষয় আগ্রহ থাকে সাধারণ মুসলমানদের, বা যারা আসবেন তারা কিন্তু আশেপাশে এলাকা থেকেও এই জুমা নামাজে অংশ নেবেন। আরেকটি বিষয় রাখি, এখন বয়ানের পর যেটা হচ্ছে 10:15টায় খিত্তায় তালিমের আমল হবে। আমলটা হচ্ছে এমনটা যে এখন যে বয়ানটা হচ্ছে, সে বয়ানের তর্জমা করে খিত্তা গিয়ে প্রত্যেকটা জায়গাতেই খিত্তায় গিয়ে তারা কিন্তু আমল করবে না। এমনকি সবার মাঝে ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছে দিতে হয়, দিনের আমল কিভাবে করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু 10:15টায় আমল রয়েছে খিত্তায়। সেইগুলো কিন্তু একটি বিষয় জানিয়ে রাখি যে বিশ্ব ইজতেমার যে মুসলমানরা আসবেন, তারা কিন্তু প্রত্যেকে এই দিনের আলো পৌঁছে দেওয়ার কাজ করবেন, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু আসছেন প্রত্যেকে। আর আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অন্তর্বর্তী সরকারের উপর জনপ্রত্যাশার চাপ বাড়তে শুরু করেছে। সেটা শুধু প্রতিশ্রুত সংস্কারের জন্য নয়, বরং সুশাসনের উন্নতির দাবিও আছে। এমন তথ্য উঠে এসেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ICGর প্রতিবেদনে। বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণে উভয় সংকট, এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয় বৃহস্পতিবার। এতে বলা হয়, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার উল্লাস শুরুতে ডক্টর ইউনূস প্রশাসনের জন্য অভাবনীয় জনসমর্থনের রূপ নেয়। তবে সময় যত গড়াচ্ছে এই সমর্থন কমতে শুরু করেছে। ICGর মিয়ানমার ও বাংলাদেশ বিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক টমাস কিয়েন বলেন, নির্বাচনী সুবিধার জন্য রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষ মরিয়া হয়ে ওঠায় এই বছর রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়তে পারে। এছাড়া বাংলাদেশের অর্থনীতিতে সুফল পেতে আরও অনেক দিন অপেক্ষা করতে হবে জনগণকে। বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি সহ বেশ কিছু দাবিতে গতকাল দিনভর নানা নাটকীয়তার পর মধ্যরাতে মহাখালী ওয়্যারলেস সড়ক ছেড়ে দিয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তবে কলেজ শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে মূল ফটকের সামনে আমরণ অনশন করে অবস্থান নিয়েছে।
2005 সালে জগন্নাথ কলেজের সঙ্গে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার কথা ছিল তিতুমির কলেজের। তবে 2017 সালের ফেব্রুয়ারিতে উল্টো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানকে। সেই দাবি আবারও জোরালো হয় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর। নভেম্বরে রাস্তা অবরোধ করে দাবি আদায়ের চেষ্টা করেন তারা। বিষয়টি ভেবে দেখা হবে বলে তখন ছাত্রদের বিরত করেছিল সরকার। 2 মাসে দাবি পূরণ না হওয়ায় নিজেরাই বিশ্ববিদ্যালয়ে লেখা ব্যানার নিজেরাই টানিয়েছিল শিক্ষার্থীরা। তাতেও কোনো সাড়া না পাওয়ায় গেল মঙ্গলবার থেকে তিতুমির কলেজের সকল কার্যক্রম বন্ধ করে শাটডাউনে যায় তারা। তবে কর্তৃপক্ষের উদ্যোগ না থাকায় বুধবার বিকেলে 5টা থেকে আমরণ অনশনে নামেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার এই অনশন রূপ নেয় অবরোধ আর বিক্ষোভে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্ররা দল গঠন করবে, আর নতুন এ দল গঠনের লক্ষ্যে দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে তারা। ফিনান্সিয়াল টাইমসকে এমন কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, রক্তের বিনিময়ে যে অর্জন তা শিক্ষার্থীদেরই রক্ষা করতে হবে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডেন রেকম্যান। বৃহস্পতিবার প্রকাশিত রেকম্যান রিভিউ নামে ওই পডকাস্টে ডক্টর ইউনূস বলেন, শিক্ষার্থীরা ভালো কাজ করছে, তাদের নিজেদের একটি দল গঠন করার সম্ভাবনা রয়েছে। একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করছে, তখন আমি 3 জন ছাত্রকে উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম যদি তারা দেশের জন্য জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং জীবন দেওয়ার জন্য কি করছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। আমি মনে করি তারা ভালো কাজ করছে। তবে প্রধান উপদেষ্টা কিছুটা শঙ্কা জানিয়ে বলেন, শিক্ষার্থীরা রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদরা তাদের সঙ্গে মিশে যেতে পারে। আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি হয় তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা, তবে আমাদের এই সুযোগটি নিতে হবে। ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। বাংলাদেশের বর্তমান অবস্থা নাজুক কিনা এমন প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এমন কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না। তরুণরা সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ, তাদের রাজনৈতিক আখের গোছানোর আকাঙ্ক্ষা নেই। এমন পরিস্থিতিতে দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার। কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমদকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাত 9:30টায় নগরীর সেন্ট্রাল রোডে তার ছোট ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে নুরুজ্জামানকে মেট্রো কোতোয়ালি থানায় আনা হয়। লালমনিরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে হত্যা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেপ্তার অভিযানে অংশ নেন রংপুরের পুলিশ কমিশনার মজিদ আলী সহ শতাধিক পুলিশ সদস্য। সাবেক এই মন্ত্রীকে রংপুরের মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ হেলিকপ্টার সংঘর্ষে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করেছে তদন্তকারীরা। এতে ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার থেকে দুর্ঘটনার কারণ জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্তে নিয়োজিত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে 1 মাসের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় আরোহীদের আর কেউই বেঁচে নেই বলে আশঙ্কা উদ্ধারকারী দলের। নারী ফুটবলারদের অভিযোগের ভিত্তিতে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাফুফে। 7 দিনের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দিতে হবে বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের কাছে। আজ রাতে অনলাইনে জরুরি সভা করে বাফুফে। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও 4 সহ-সভাপতির সমন্বয়ে গঠিত সভায় নারী ফুটবলের উদ্ভূত সংকট নিয়ে একটি 7 সদস্যের কমিটি হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানকে। বাকি সদস্যরা হলেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম, 2 নির্বাহী সদস্য সাইদ হাসান কানন ও শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন। নির্বাহী কমিটির বাইরে থেকেও করা হয়েছে এই কমিটির সদস্য। তারা হলেন আতিকুর রহমান ও কাজী নুসরাত লুনা।
আগামী বৃহস্পতিবারের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই কমিটি নারী ফুটবলের সংকটের সকল বিষয় খতিয়ে দেখবে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।